এটা শুধুমাত্র ভোটমুখী বঙ্গ বলে নয়, মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিচ্ছেন 2013 সাল থেকে, আজকে প্রায় 12 বছর পেরিয়ে গেছে। এটা ভোটের জন্য তো কন্যাশ্রী হয়নি, 2013 পঞ্চায়েত ভোটের পরে শুরু হয়েছিল, এত বছর ধরে চলছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার, এই বাংলার মায়েরা 5.5 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যদি ভোটের জন্য হতো তাহলে তো ভোটের পরে বন্ধ। বিজেপি এটা করে, এটা বিজেপির কাজ। এই বিহারে দেখবেন 10,000 টাকা দিয়েছে, বলেছিল 2 লাখ টাকা দেবে, যেই ভোট মিটে গেছে পোর্টালটাই বন্ধ করে দিয়েছে। দিল্লিতে লাডলি বেহেন যোজনা, 1 বছর আগে দিল্লি ইলেকশন হয়েছিল, ক্ষমতা দখল হয়েছে, আজ অব্দি লাডলি বেহেন চালু হয়নি। মহারাষ্ট্রে যত নাম ইনক্লুড করেছিল 40% নাম বাদ দিয়ে দিয়েছে বিভিন্ন অছিলায়। এ রাজ্যের তো কোনো মানুষের নাম বাদ দেওয়া হয়নি, উল্টে তাদের ভাতা বাড়ানো হচ্ছে। মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা আসলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তারা বারবার করে বলছেন যে যখন দেশের অর্থনীতির চাকা ঘুরছে না তখন প্রান্তিক মানুষের হাতে অর্থ পৌঁছে দিতে হবে, যাতে তারা ক্রয় ক্ষমতা থাকে, যাতে অর্থনীতির চাকা রোটেশন হয়। এবং এই যে গ্রামের মহিলাদের হাতে এই অর্থ, আজকে যুবকদের হাতে যুবসাথীর যে টাকাটা পৌঁছবে, এই ভাবুন তো, একটা বেকার যুবক, তাকে চাকরির একটা সেন্ট্রাল গভর্নমেন্টে পরীক্ষা দিতে গেলে 1000 টাকা তাকে কোর্স ফি দিতে হয়, পরীক্ষা এক্সামিনেশন ফি। কোত্থেকে দেবে? জেনারেল ক্যাটাগরির যুবক হলে, SC ST হলে হয়তো কিছু টাকা কম হয়, কিন্তু সাধারণ যে যুবক তাকে 1000 টাকা অন্তত তার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয়। অন্তত এই টাকাটায় সে ওই ফিটা জমা দিতে পারবে, অন্তত এই টাকায় সে তার মায়ের একদিন ওষুধ কিনতে পারবে, তার বাবার জন্য একটা জামা কিনতে পারবে ইচ্ছে করলে। অর্থাৎ প্রান্তিক মানুষের হাতে ক্রয় ক্ষমতা তৈরি করবে। হ্যাঁ, এটা ঠিক যে সকলের চাকরি হলে নিশ্চয়ই ভালো হবে। এ রাজ্যের বুকে TCS-এ কর্মী সংস্থা ছিল 12,000, যেদিন CPM চলে গেছে। আজকে TCS-এ কর্মী সংস্থা 55,000-এ পৌঁছেছে। রাজারহাটে ইনফোসিস সবচেয়ে বড় ইস্টার্ন ইন্ডিয়ার ক্যাম্পাস তৈরি করেছে। আজকে L&T ইনফোটেক, মাইন্ডট্রি এসছে, জামশেদপুর থেকে টাটা মেটালিক্স উঠে এসছে আজকে খড়গপুরে। আজকে শ্যাম স্টিলের এত বড় কারখানা খড়গপুরে রমরমিয়ে চলছে। আজকে আমরা দায়িত্ব নিয়ে বলছি লজিস্টিক হাব, যেখানে অসংখ্য কর্মসংস্থান হয়। ডানকুনি এবং হরিণঘাটায় ফ্লিপকার্ট, অ্যামাজনের সবচেয়ে বড় WDC তৈরি হয়েছে, ডেলিভারি সেন্টার তৈরি হয়েছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কার করে বলছি, MSME-তে রাজ্য সারা দেশের মধ্যে প্রথম ক্ষুদ্র শিল্পে। পশ্চিমবঙ্গে বড় শিল্পের জায়গা কম, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার হয়ে সাধারণ মানুষের হাতে জমির পরিমাণ কম। তার মধ্যে দাঁড়িয়েও টাটা মোটরসের MD N চন্দ্রা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর কাছে টাটা মোটরস অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য প্রপোজাল দিয়েছেন। একদিকে কর্মসংস্থান হচ্ছে, তার সাথে সাথে উন্নত দেশ আমেরিকা, ইউরোপের মতো দেশও বেকারকে, যুবকদের ভাতা দেয়, উৎসাহ ভাতা সরকার দিচ্ছে। নরেন্দ্র মোদী তারা বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, এই ভাতা তো তাদের দেওয়া উচিত ছিল। এরা পেটে লাথি মেরেছেন। বেকার যুবককে 15 লাখ টাকা দেবেন বলেছিলেন, বেকার যুবককে লাথি মেরেছেন। বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, তাদের পেটে লাথি মেরেছেন। মমতা ব্যানার্জি রাষ্ট্রনায়কের ভূমিকায় তাদের পাশে দাঁড়িয়েছে। বিরোধীরা গত 5 বছরের বিধানসভায় গঠনমূলক আলোচনায় কদিন অংশগ্রহণ করেছেন? বিরোধীরা দেখেছে অধিকাংশ দিন মিডিয়ার TRP পাওয়া যায় যদি ওয়াকআউট করা হয়। প্রতি বিধানসভা সেশন শুরু হলেই ওয়াকআউটের নাটক। আরে ভাই, বিধানসভাটা তো ওয়াকআউট করার জন্য পাঠায়নি, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় এক একদিন অধিবেশনের জন্য, তা আমার আপনার ট্যাক্সের টাকা, এই টাকাটা তো ওয়াকআউট করার জন্য না। নিশ্চয়ই যদি একটা এক্সেসিভ কিছু ঘটনা ঘটে, একদিন একটা প্রতীকী ওয়াকআউট হলো, সেটা একটা, তাও একটা মানে ধরা যায়। এই বিধানসভা শুরু হলেই ওয়াকআউট, কোনো আলোচনা নেই। আসলে আলোচনা করতে গেলে যে পড়াশুনো, যে মেধা, যে যোগ্যতা লাগে, অধিকাংশ নেই। আজকে বিজেপি বলুক না, ওই অশোক লাহিড়ির মতো 2-1 হাতে গোনা বিধায়ক বাদ দিলে বিজেপির কজন সেই অর্থে প্রোডাক্টিভিটি তারা বিধানসভার মধ্যে কন্ট্রিবিউট করেছেন? বিধানসভায় বিরোধীদের গঠনমূলক সমালোচনা কজন বিধায়ক তারা করেছেন? তাদের হাতে তো খুব কম বিধায়ক নেই, 77টা ছিল, আজকে কমতে কমতে 60-65 যাই এসে থাকুক না কেন। 60 জনের মধ্যে 6টা বিধায়কের নাম বলুন যারা গঠনমূলকভাবে আলোচনা করেছেন, বিলগুলোকে পয়েন্ট ধরে রেইজ করেছেন। করেননি, শুধু সস্তার গ্যালারি শো করেছেন ওয়াকআউটের মাধ্যমে। ফলে যা হওয়ার তাই হয়েছে। স্পিকার যে কথা বলেছেন একদম সর্বাংশে সঠিক কথা বলেছেন। তৃণমূলের প্রতীক যোগ আদর্শের সংঘাত নাকি সুবিধার সন্ধান, কিসের খোঁজে নীতি সর্বস্ব বিসর্জন প্রতীকে? না, আমি জানি না নীতি সর্বস্ব বিসর্জন। নীতি সর্বস্ব বিসর্জন তো বরঞ্চ প্রতীকের দল দিয়েছে। শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ, তারপর ভ্যালেন্টাইন ডের আগে মন দেওয়া না করতে মন বুঝতে সেলিমের হুমায়ুনের কাছে যেতে হবে? সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কমিউনিস্ট পার্টি করেছি। সবচেয়ে বড় কমিউনিস্ট পার্টি বলা ভুল, কারণ কমিউনিস্ট পার্টির টেন্ডার একা তো সেলিম নিয়ে রাখেনি। সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে মোহাম্মদ সেলিম। ও নিজে ভোটে জিতবে বলে আর তৃণমূলকে হারাতে হবে বলে ও পার্টিটাকে বেছে দিচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। আজকে সত্যিই তো সৃজনের মতো ছেলে হতে পারে আমাদের বিরোধী, কিন্তু রাজনীতি করে ওঠা ছেলে, আদ্যন্ত এটা পলিটিক্যাল ছেলে। সে বাংলা বাঁচাও যাত্রায় তাকে দেখা হচ্ছে না। দীপশিতা, তার বিধানসভা, তার বাড়ির অঞ্চল, যেখানে দীপশিতার বাড়ি, সেই ডানকুনি লাগোয়া অঞ্চল,
সেইখানে যখন বাংলা বাঁচাও যাত্রা যাবে তখন তাকে আলাদা বলা হচ্ছে না, তারপর সেই যখন জানাচ্ছে যে আমাকে বলা হলো না বলে, তখন তুমি থাকতে পারো চাইলে। আজকে দেখলাম ইন্টারভিউ দিয়েছে একটি চ্যানেলকে, আপনাদের চ্যানেলকে সম্ভবত দীপশিতা ইন্টারভিউ দিয়েছে, এবং ইন্টারভিউ দেওয়ার পর তার কাছে অঘোষিত ফরমান গেছে যে পার্টির অ্যাপ্রুভাল না দিয়ে মুখ খোলা যাবে না। তো এই যদি গণতান্ত্রিক কেন্দ্রিকতার দোহাই দিয়ে আপনি একদিকে মন বুঝতে হুমায়ুনের কাছে চলে যাবেন, একবার মিমের সাথে যোগাযোগ করবেন, এর আগেও তো দেখেছি আমরা, আব্বাস সিদ্দিকী মঞ্চে উঠেছে, ও অধীর চৌধুরী বক্তৃতা থামিয়ে দিয়েছে। রায়গঞ্জে যেত ভোটে জেতার জন্য, ওখানে কপালে তিলক কাটতো, আবার এখানে এসে উত্তর কলকাতায় এসে হিন্দু মহল্লায় কমরেড সেলিম আর মুসলমান মহল্লায় মোহাম্মদ সেলিম লিখত। এর থেকে বড় কমিউনাল এলিমেন্ট পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব কম এসছে। ওর ব্যক্তিগত এজেন্ডা আছে। মমতা ব্যানার্জির সরকার এসে গাদ ধাক্কা দিয়ে বের করেছিল, কারণ সরকারি হাসপাতালে বাংলো দখল করেছিল। ওখানে আজকে নবজাতকদের এসএনসিইউ তৈরি করেছে মমতা ব্যানার্জির সরকার, বাচ্চা শিশুদের চিকিৎসার জায়গা গায়ের জোরে দখল করেছিল। ওকে মমতা ব্যানার্জির বিরোধিতা করতে হবে, তার জন্য সিপিএম আসনে শূন্য, এবার পার্সেন্টেজে শূন্য হয়ে যাক, কিন্তু ওই 5% ভোট যদি বিজেপিকে পাঠানো যায়, তাহলে বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা ব্যানার্জি যাবে। এই পার্সোনাল এজেন্ডা থেকে পার্টিটাকে তুলে দিচ্ছে সেলিম। আজ প্রতিকূলকে বলা হচ্ছে আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি কেউ করে থাকে তার নাম মোহাম্মদ সেলিম। বাংলার বঙ্গে যে বামপন্থার চর্চা ছিল, বঙ্গে যে বাম মনস্ক মানুষ ছিল, তাদের সকলের সেন্টিমেন্টের সাথে যদি কেউ প্রতারণা করে থাকেন তার নাম মোহাম্মদ সেলিম। এটা আমরা বলছি না, সিপিএম এর অভ্যন্তরেই প্রশ্ন উঠছে, তো আমাদের বলতে হচ্ছে না। পার্থ চ্যাটার্জি সম্পর্কে দল তার অবস্থান জানিয়েছে। সেদিনও যা অবস্থান, এখনও পর্যন্ত সেই অবস্থানের সঙ্গে কোনো পরিবর্তন অফিসিয়ালি দল জানায়নি। দল সেদিনকে পরিষ্কার, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন যে আমরা বেনিফিট অফ ডাউট নেতাকে নয় জনতাকে দিচ্ছি, কারণ যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেদিনকে পাওয়া গিয়েছিল খাটের তলার থেকে টাকার বান্ডিল, এটা তো সত্যি দলের জন্য ভালো বিজ্ঞাপন হয়নি। দল তাই দলের নেতা, অত বড় নেতা হওয়া সত্ত্বেও রেয়াত করেনি, তাকে সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছিল। এবার প্রসঙ্গ আপনি যেটা বলছেন টিকিট কে পাবে না পাবে সেটা তো তখন উঠবে যখন সেই ব্যক্তি দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন। পার্থদা দলের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত নন। অফিসিয়ালি দলের স্ট্যান্ড এটাই ছিল। এখনও পর্যন্ত স্ট্যান্ড চেঞ্জ হয়েছে বলে আমরাও কেউ জানি না, আপনারা জানেন কি না আমার জানা নেই। রইল বাকি কমিটির প্রশ্ন। বিধানসভার নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি মন্ত্রী হন, তিনি কোনো কমিটির সদস্য হবেন না, কিন্তু যদি কেউ মন্ত্রী না হন তাহলে তাকে অন্তত ন্যূনতম 2টো কমিটির মেম্বার করতেই হবে। এটা বিধানসভার রুলস অ্যান্ড প্রসিডিওরের মধ্যে রয়েছে। সেই হিসেবে যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রী নন, জ্যোতিপ্রিয় মল্লিকরা আর মন্ত্রী নন, স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী তাদের এটা ডিস্ট্রিবিউশন অফ কমিটি তারা করেছে। এবং দেখবেন বিজেপিরও প্রতিটি বিধায়ক তিনি 2টো 3টে 4টে 5টা করে কমিটির মেম্বার। সে বিজেপির ধরুন চন্দনা বাউরি হতে পারে, শিখা চ্যাটার্জি হতে পারে, বা বিজেপির শুভেন্দু অধিকারী যেহেতু লিডার অফ অপোজিশন ক্যাবিনেট র্যাঙ্ক, বাকি বাদ দিলে পরে শঙ্কর ঘোষ থেকে শুরু করে বঙ্কিম ঘোষ প্রত্যেকেই কোনো না কোনো কমিটির মেম্বার, এমনকি নওশাদ সিদ্দিকীও কমিটির মেম্বার। তাই স্বাভাবিকভাবেই এটা বাই ডিফল্ট একটা বিধানসভার স্ট্রাকচার। সেই স্ট্রাকচার অনুযায়ী ডিসবার্সমেন্ট অফ কমিটি হয়েছে। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা বিধানসভা স্পিকার প্রথম দিনই পরিষ্কার করে দিয়েছেন। আর যেখানে প্রশ্ন বেহালার, সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা করুন আর কয়েকটা দিন, পুরোটা জানতে পেরে যাবেন।